অনেক সময় আপনার এবং জনাব মাহফুজ আলমের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে, কারণ আপনারা যেহেতু জুলাই আন্দোলনের সামনের দিককার মুখ এবং আপনাদের বাকি বন্ধুরা যেহেতু বাকি সহযোদ্ধারা, আমি এভাবে যদি বলি, বাকি সহযোদ্ধারা যেহেতু এখন একটি রাজনৈতিক দল করেছেন, আপনারা সেখানে যাবেন কবে, কেন যাচ্ছেন না, আসলে যাবেন কিনা, সেগুলো নিয়ে নানা রকম প্রশ্ন ওঠে। আমি কিন্তু আপনার কাছে প্রশ্ন যে আপনি রাজনীতিতে কবে যাবেন, পদত্যাগ করবেন কিনা, সরকারে থাকবেন কিনা, সে ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন কিনা? অনেকেই বলে থাকেন যে আপনি হয়তো রাজনীতি করবেন, ভোটও করবেন, কিন্তু যতদিন পারা যাচ্ছে ততদিন আপনি আপনার সরকারি বাসভবনে বা সরকারি পদে থাকতে চান। মানে আপনি আমার খুবই প্রিয়, সেই জন্য বলি যে অনেকে বলে থাকে যে আপনি পতাকাবাহী গাড়িতে আরো কিছুদিন চড়বেন, তারপরে ইলেকশন যখন এগিয়ে আসবে তখন আপনি গিয়ে মানে দেখেন খালেদ ভাই, পতাকাবাহী গাড়ি বা এই বিষয়গুলো মানে এটা আমরা কখনো চাইও নাই, বা এইটার প্রতি আমাদের ওই রকম কোনো মোহ নাই। আমার দিক থেকে বিষয়টা হচ্ছে কিছু দায়িত্ব নিয়ে তো আমি এখানে আসছি, এবং আমি মনে করি যে যেই দায়িত্ব নিয়ে এবং যাদের ম্যান্ডেট নিয়ে আমি এখানে এসেছি, সেই অনেকগুলো দায়িত্বই আমাদের পালন করা বাকি রয়ে গেছে। তো সেই জায়গা থেকে যতটুকু সম্ভব সেই দায়িত্বগুলো শেষ করতে চাই, কারণ এটা একটা ঐতিহাসিক দায় হিসেবেও থেকে যাবে যদি আমি সেটা শেষ করে যেতে না পারি আমার জায়গা থেকে। তো সেটার জন্য আমরা আমাদের জায়গা থেকে কাজ করছি। তবে আমি নিজেও ব্যক্তিগতভাবে এটা মনে করি, এটা আমি আগেও বলেছি যখন বিভিন্ন সময় কথা উঠেছে, যে রাজনীতিতে সরাসরি জড়িত কারো সরকারে থাকা উচিত না, যদিও এরকম কয়েকজনই আছেন। এবং আমরা মনে করি যে নির্বাচনকালীন সরকারে, স্পেসিফিকলি নির্বাচনকালীন সরকারে শুধু নির্বাচন করব কি করব না সেটার জন্য না, যদি আমি নির্বাচন নাও করি তাহলেও নির্বাচনকালীন সরকারে আমার থাকা উচিত না, যেহেতু এটা নিয়ে কনসার্ন আছে। এবং আমাদের গণতান্ত্রিক রূপান্তরের একটা মানে আমাদের জুলাই গণঅভ্যুত্থানে যদি 3টা ম্যান্ডেট আমি ধরি, যে বিচার, সংস্কার এবং গণতান্ত্রিক রূপান্তর, তো গণতান্ত্রিক রূপান্তরের যেই দায়িত্ব আছে এবং সেখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এড়িয়ে চলার যে বিষয় আছে, সেখান থেকে আমি মনে করি যে রাজনীতিতে যুক্ত হওয়ার ইচ্ছা আছে এরকম কারোই নির্বাচনকালীন সরকারে থাকা উচিত না, তফসিলের আগেই তাদের। আসলে এটা আমি, মাহফুজ আলম, আরো যদি কেউ থাকেন সরকারে, আরো যারা আছেন, সবারই নির্বাচনকালীন সরকারে থাকা উচিত না। কারণ আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বারবারই বলছেন যে আমরা একটা বেস্ট ইলেকশন আসলে জাতিকে উপহার দিতে চাই। তো সেই জায়গায় কোনো কোশ্চেন এবং কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গায় যাতে না থাকে, এটা নিশ্চিত করাটা আমি নিজের দায়িত্ব বলেও মনে করি। ওকে, তাহলে এখানে আবার দুইটা প্রশ্ন আছে। তার আগে শুধু এই লাইনে জেনে নিতে যে আপনি বলতেছেন যার রাজনীতি করার ইচ্ছা আছে বা যে রাজনীতি থাকবেন তিনি নির্বাচন করুক আর না করুক, নির্বাচনকালীন সরকারে থাকা উচিত। আপনার কি রাজনীতি করার ইচ্ছা আছে? অর্থাৎ আমি বলতে চাইতেছি যে আপনি কি নির্বাচনকালীন সরকারে থাকছেন কি থাকছেন না? আমি তো ভাই 2018 সাল থেকে রাজনীতির সাথে যুক্ত। আমি তো অলরেডি রাজনীতিতে এবং আমি নির্বাচনকালীন সরকারে থাকছি না। অবশ্যই নির্বাচনকালীন সরকার আপনি থাকছেন না। এখানে একটু আপনার জনাব আসিফ মোহাম্মদ সজীব ভাই, আমরা কিন্তু বিভিন্নভাবে শুনতে পাচ্ছি যে সরকারের ভিতরে আরেকটা সরকার আছে। আমরা এরকমও শুনতে পাচ্ছি যে গোয়েন্দা সংস্থাগুলি যারা শেখ হাসিনার সময়ে অ্যাক্টিভ ছিলেন তারা এখনো অ্যাক্টিভ আছেন, বিশেষ করে ডিজিএফআই এর কথা বলা হয়। কিন্তু আমরা তো দেখি ডিজিএফআই তো সরকার প্রধানকে রিপোর্ট করে, সেনা প্রধানকে না। মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্ডারে ডিজিএফআই। তাহলে এই ব্যাপারটা আসলে কেমন? মানে যদি কেউ মেকানিজমটা করে থাকেন, এটা কি আপনারা সরকার থেকে করতেছেন নাকি সামরিক বাহিনী বা অন্য কোনো একটা সরকার যাদের আমরা চিনি না তারা করতেছেন? আপনি কি এইটা একটু অন পেপার তো অনেক কিছুই থাকে, কিন্তু বাস্তব প্রয়োগের ক্ষেত্রে সেটার বাস্তবায়ন বা সেটার প্রক্রিয়াটা অনেক সময় অনেক ভিন্ন রকম হয়ে যায়। আসলে 5ই আগস্টের পরে এখানে শেখ হাসিনা থাকা অবস্থায় যেমন ক্ষমতার কেন্দ্র ছিল শেখ হাসিনা এবং আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে, 5ই আগস্টের পরে তো ক্ষমতার কেন্দ্রগুলো অনেক দিকে ভাগ হয়ে গেছে। এখন তো সরকার একমাত্র ক্ষমতার কেন্দ্র না, যেটা আমি মনে করি যে এই ঘটনা প্রবাহে অনেকের অনেক ভুল ছিল, এবং সেই ভুলগুলোর জন্যই দেখা গেছে যে এই ক্ষমতার এই কেন্দ্র বিভাজিত হয়েছে। রাজনৈতিক দলগুলো এখন ক্ষমতার কেন্দ্রে আছে, কারণ হচ্ছে সরকারের যে কোনো পলিসি ডিসিশন, বিগ ডিসিশন রাজনৈতিক দলগুলোকে ছাড়া নেওয়া যাচ্ছে না, তাদের সাথে বোঝাপড়ার ভিত্তিতে, ঐক্যমত্যের ভিত্তিতে নিতে হচ্ছে। এখানে মিলিটারি একটা ক্ষমতার কেন্দ্র হয়ে উঠেছে 5ই আগস্টের পরে। এই সবকিছু মিলে সরকারের ভিতরে একটা সরকার না, সরকারের ভিতরে এটা সব সরকারের ভিতরেই থাকে, নানা ধরনের মানুষ থাকে। একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসলেও তো আমরা বলি যে এখানে ভারতপন্থীরা আছে, এখানে পাকিস্তানপন্থীরা আছে, এখানে অমুক হচ্ছে আমেরিকা
বামপন্থী। তো এই সরকারটা তো আসলে কোনো ইউনিফাইড জিনিস না, এটা তো এক জায়গা থেকে আসে না। এই সরকারের যদি 20 জন লোক থেকে 20 জন লোক 20টা জায়গা থেকে আসছে, তো সেই জায়গা থেকে ওই ক্ষমতার কেন্দ্রটা আসলে এক জায়গায় নাই, সেটা বিভিন্ন ইয়া থেকে মোবিলাইজ হয়। তো অন পেপার যেটা যেভাবে আছে সেটা সেভাবে চলা একটু মুশকিল এই সময়ে। জন্য যদি একটু আপনি প্রশ্ন করতেন, যেমন যে রাজনৈতিক দলগুলোকে এখন আপনি ক্ষমতার কেন্দ্র বলতেছেন সরকার অনেকগুলি সিদ্ধান্ত আসলে রাজনৈতিক দলগুলোর বাইরে নিতে পারছে না, সেনাবাহিনীকেও আপনি একটা ক্ষমতার কেন্দ্র বলছেন। আমরা কি এরকম বলতে পারি যেরকম আপনাদের সরকারকে রিপোর্ট করার কথা থাকলেও কাগজে কলমে অনেক ক্ষেত্রে তিনি একটি পক্ষ হয়েছেন, আপনি কি এরকমটাই বলছেন? বা আপনি যদি এই ব্যাপারটা আরেকটু ব্যাখ্যা করতেন যে রাজনৈতিক দল বলতে কি শুধু আপনি বিএনপিকে বোঝাচ্ছেন নাকি জামাত বা এনসিপিকেও বোঝাচ্ছেন? ক্ষমতার কেন্দ্র সামরিকায়ন বলতে কি আপনি জেনারেল ওয়াকারকে বোঝাচ্ছেন নাকি জেনারেল ওয়াকারেরও আয়ত্তের বাইরে এরকম কোনো কিছুর কথা আপনি বলছেন, কোনো বাইরের রাষ্ট্রের? না, আমি 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 এখানকার মানে ক্ষমতার কেন্দ্র বলতে নির্দিষ্ট রাজনৈতিক দল না বলে আমি এখানে পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট যেটা আছে এস্টাবলিশমেন্ট আকারে বলি। যেমন মনে করেন যে যদি উদাহরণ দেই যে স্থানীয় সরকার নির্বাচন, আমি তো স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে। স্থানীয় সরকার নির্বাচনের সিদ্ধান্ত আমি নিতে পারি নাই, আমি না শুধু আমার সরকারও নিতে পারে নাই, কারণ এখানে রাজনৈতিক দলগুলোর এখন ঐকমত্য কমিশনে যে আলোচনা হয়েছে সেখানে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যে আলোচনা হয়েছে সেখানে আমার জানা মতে বিএনপি এবং তাদের কয়েকটা সহযোগী দল ছাড়া বাকি সবাই স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে একমত ছিল। এবং আমিও চেষ্টা করেছি যে অন্ততপক্ষে, কারণ দিন শেষে নাগরিক সেবা থেকে শুরু করে উন্নয়ন কার্যক্রম যে ব্যাহত হচ্ছে এবং মানুষ যে প্রতিনিয়ত তার একটা আইডি কার্ড বানাইতে গেলে বা একটা জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন, ওয়ারিশ সনদ, এই প্রত্যেকটা কাজ তো লোকাল গভর্নমেন্টে থেকে হয়, এগুলোতে যে ব্যাহত হচ্ছে এটার দায়টা তো আমার উপরে আসে যেহেতু আমি দায়িত্বে আছি। তো কিন্তু যখন সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া এটা চলে যায় তখন তো এটা বিভিন্ন এই যে ক্ষমতার যে কেন্দ্রগুলোর কথা আমি বললাম সেখানে তো গিয়ে হচ্ছে আটকে যাচ্ছে। তো এখানে আমি কোনো নির্দিষ্ট দলের কথা না বলে পলিটিক্যাল এস্টাবলিশমেন্টের কথা বলি এবং কোনো নির্দিষ্ট ব্যক্তির কথা না বলে মিলিটারি এস্টাবলিশমেন্টের কথা বলি, যেটা গত 15 বছরে 16 বছরে তৈরি করে যাওয়া হয়েছে। মনে হয়েছে যে আওয়ামী লীগের প্রতি সিম্প্যাথি থাকাটা এবং আওয়ামী লীগকে ফিরে আনার কিংবা নানা, যেমন এখন একটা কথা শুনতে পাওয়া যায় যে জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল করার জন্য একটা তোড়জোড় চলতেছে। এই যে মেকানিজম করে যে মানুষের ম্যান্ডেট কে ইয়ে করা, ম্যানিপুলেট করার একটা প্রক্রিয়া। এবং এই যে আমি যতদূর জানি যে যারা ডামি এমপি ছিল, তারপর আওয়ামী লীগের যারা সাপোজ যাদের ইমেজ অতটা খারাপ না, তাদেরকে জাতীয় পার্টি থেকে ইলেকশন করানোর একটা পরিকল্পনা চলছে। এই ধরনের উদ্যোগ বা এই ধরনের বিষয়গুলোর কারণেই কিন্তু আমি ব্যক্তিগতভাবে এবং সরকারেরও বিভিন্ন অংশ এই বিষয়টা নিয়ে হয়তো স্কেপটিক্যাল থাকতে পারে। এবং সেটা কতটুকু আসলে যেটা বলছেন যে স্যারের সাথে সম্পর্ক খারাপ, এটা আমি কখনো দেখি নাই। স্যার সবসময় সবাইকে ওন করে সবাইকে সাথে নিয়ে আসলে কাজ করতে চান। এবং মূলত 5ই আগস্টের পরে এত বড় একটা অভ্যুত্থান বিপ্লবের পরে বাংলাদেশে যে পরিস্থিতি খারাপের দিকে যায় নাই, দেশটা যে একটা গৃহযুদ্ধের দিকে যায় নাই, বরং আস্তে আস্তে আরো স্টেবিলিটির দিকে আসছে, এটা মূলত স্যারের এই সবাইকে অ্যাকোমোডেট করে কাজ করার মানসিকতার কারণেই সম্ভব হয়েছে। মন্ত্রী হিসাবে, মানে আসলে উপদেষ্টা তো মন্ত্রীর পদমর্যাদা সমান, আপনি যেসব সরকারি নিরাপত্তা থাকে তার সবই আপনি পাচ্ছেন, তারপরও আপনি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নিয়েছেন, সেটি মানে ঠিকই আছে, সরকারি পদবীর যোগ্যতা বলে তাই আপনি নিয়েছেন। কিন্তু মন্ত্রীর যে নিরাপত্তা ব্যবস্থা তার সে সময় আপনি ভরসা রাখতে পারেননি, ভুলে আপনি রাখতে পারেননি বলেই তো আপনি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নিয়েছেন। তো সেটা আবার ভুল করে ম্যাগাজিন বিদেশে নিয়ে গেছেন। আমার প্রশ্ন সেখানেও না, আমার প্রশ্ন হচ্ছে আপনি একটা ফেসবুক পোস্টে এরকম দিয়েছিলেন যে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তথ্য বা ভিডিও বিদেশে কেন সাংবাদিকদের কাছে গেল বা সাংবাদিকদের কাছে গেলে, এটা নিয়ে আপনি প্রশ্ন তুলেছেন। আপনার কাছে কি মনে হয় এই প্রশ্ন তোলাটা ঠিক আছে? মানে আমরা না, মানে যে কোনো সাংবাদিকই যে কোনো জায়গায় তো যে কোনো তথ্য পেতে পারেন। আপনি ওইটা আপনার কাছে একটা বড় বিষয় কেন মনে হলো যে বিমানবন্দর থেকে এই ভিডিওটা যেখানে গেছে, আপনি সেটা ব্যাখ্যা দিয়েছেন কিন্তু এটা ভুল করে গেছে, তারপরে এটা কিভাবে সেটা চলে গেছে সেটার ব্যাখ্যা আপনি দিয়েছেন, কিন্তু আপনি ভিডিওটা কেমনে গেল সেইটার ব্যাপারে আপনি কেন দৃষ্টি দিলেন?
প্রথমত কারেকশন হচ্ছে ওই ইয়াটা ম্যাগাজিন বিদেশে যায়নি, বাংলাদেশের বিভিন্ন না আমি বিদেশে যাইছি এটা বলি নাই, বাংলাদেশে এয়ারপোর্টে ধরা পড়ছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা স্ক্যানিং এ এসেছে। তো এটা আসলে ওই সেদিন আমি একদম ভোরে আমার নিজের ব্যাগ তো নিজেরই গুছাতে হয়, তো গুছাতে হচ্ছিল যে কারণে আমি ইয়াটা পিস্তলটা বাইরে রাখলেও ম্যাগাজিনটা আসলে রাখতে ভুলে গেছিলাম বাইরে, তো সেটা চলে গিয়েছিল ভুলবশত। এটা আনইনটেনশনাল ছিল, কারণ ম্যাগাজিন দিয়ে আমি আসলে কি অ্যাচিভ করবো, বাট এটা একটা ভুল তো অবশ্যই ছিল। তবে দেখেন খালেদ ভাই, যে আমাদের এয়ারপোর্ট তো একটা গুরুত্বপূর্ণ এবং সিকিউরড একটা জায়গা, এয়ারপোর্টের একদম বোর্ডিং এর জায়গাটা, সেটা আমি মানে ইভেন আমি ট্রানজিটে ইস্তাম্বুল নামার কথা, ইস্তাম্বুল নামার আগে আগে ইস্তাম্বুল নেমেই আমি দেখলাম যে সেটা সোশ্যাল মিডিয়ায় চলে আসছে। তো মানে এটা আমি একটা জায়গায় পয়েন্ট করতে চাইছি যে আসলে আপনি আমি উপদেষ্টা থাকা অবস্থাতেও সার্ভেইলেন্সের মানে মানে আমি তো আপনাকে প্রথমেই বললাম যে ক্ষমতার কেন্দ্রগুলো তো বিভিন্ন জায়গায়, আমি উপদেষ্টা থাকা অবস্থায় আমার প্রতি যে ধরনের সার্ভেইলেন্স করা হয় এবং মানে রাষ্ট্রের সরকারের দায়িত্ব থেকে রাষ্ট্রের সার্ভেইলেন্সের না আমি তো জানতে চাই এই সার্ভেইলেন্সটা কি আপনার আনন্দ দেয় না? মানে প্রায় একই রকম সার্ভেইলেন্সে মার্কিন রাষ্ট্রপতিও থাকেন, মানে যারা যত বেশি গুরুত্বপূর্ণ তারা তত বেশি সার্ভেইলেন্সে থাকেন। আপনি তো আর চুরি করতেছেন না, আপনি তো আর ডাকাতি করতেছেন না, আপনি সার্ভেইলেন্সে থাকলে কি অসুবিধা? না, সার্ভেইলেন্স থাকলে তো অসুবিধা না, কিন্তু এটাকে তো আপনার নেগেটিভলি ফ্রেমিং, মনে করেন আমি কোথাও একটা খেতে গেলাম, হ্যাঁ, তো এটা তো আমার জন্য একটা দৈনন্দিন জিনিস এবং আমি তো খাইতে যাইতেই পারি, এই স্বাধীনতা তো আমার থাকা উচিত, কিন্তু এইটাকেও তো ভিন্ন ভাবে ফ্রেমিং করা। আমি কয়েকদিন আগে একটা ইয়াতে একটা পোস্ট দেখলাম যে আমি এক জায়গায় বসে আমরা মানে 4-5 জন খাইতেছি, তো একটা গুমনাম পেজ, বাট ওটা আমাকে নিয়ে পোস্ট দেওয়ার কারণে ওই পোস্টটা ভালো রিচ হয়েছিল। তো ওইখানে কিন্তু না আপনি খাইতে গেছিলেন হচ্ছে আপনার ওই বন্ধুদের সাথে যারা এখন এনসিপি নামক রাজনৈতিক দলটার সাথে সব না 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 ওরা ওইটা না ওরা ওই ইয়াতে ওরা ছাত্র অধিকার পরিষদ আমার সাথে ছিল, পরবর্তীতে ওরা বাকচাষের সাথে বাকচাষের এখন গণতান্ত্রিক ছাত্র সংসদের সাথে, হ্যাঁ। তো মানে ওইখানে টেবিলের মধ্যে শুধু পানির বোতল ছিল, কিন্তু ওই পোস্টে উল্লেখ করা হয়েছে যে আসিফ মাহমুদ হচ্ছে মদ খেয়ে আসিফ মাহমুদের সহযোগীরা সব মদ খেয়ে মাতালে। তো এটা যে ফ্রেমিং করাটা হচ্ছে, যে সার্ভেইলেন্স করে এটাকে ফ্রেমিং করা, তো এইটা তো প্রবলেমেটিক এবং এটা এক ধরনের পারসেপশন তৈরি করে। প্রত্যেকটা জিনিস তো আপনি বা আমি বসে বসে উত্তর দিতে পারবো না। না আপনার কাছে কি এটা মনে হয় না যে ধরেন আপনি বাংলাদেশে, মানে আমি সাংবাদিকতা করি বলে আমি দেখি যে বাংলাদেশে যে কয়জন একজন তারকা আছেন আপনি তার মধ্যে সবচেয়ে বড় তারকাদের একজন এখন, সেটা জুলাই আন্দোলনের জন্য হোক, পরে আবার সরকারে যাওয়ার কারণে হোক, সেজন্য এই ধরনের ইয়া তো থাকারই কথা। কিন্তু আপনার ইঙ্গিতে কি এইটা ছিল যে এই সার্ভেইলেন্সটা সরকারের ভিতরে যে অনেকগুলি কেন্দ্র বা সরকার তাদের কেউ করতেছে? আমি আরো সরাসরি বলি, এটা কি কোনো গোয়েন্দা সংস্থাকে আপনি ইঙ্গিত করেছিলেন? হ্যাঁ, আমি এর আগেও বলছি যে কিছু রিপোর্টের ব্যাপারে আমি একটা সংবাদ সম্মেলনে বলছিলাম যে আমাকে হাউস থেকে যোগাযোগ করে বলা হয়েছে যে এইটা তো আমাদেরকে চাপ দিছে করার জন্য, এবং এটা টেক্সটটা হুবহু আমি হাউসে ফোন করে জিজ্ঞেস করছিলাম যে আপনারা যে একটা নাম্বার লিখলেন এখানে, এটা কিসের রেফারেন্সে লিখছেন? আপনাদের ইয়াতে তো রিপোর্টে তো লেখা জানা গেছে, জনশ্রুতি আছে, কিসের রেফারেন্স আপনারা লিখলেন? তখন বলে এটা আমাদেরকে একটা গোয়েন্দা সংস্থা থেকে দিয়ে চাপ দেওয়া হয়েছে এটা রিপোর্ট করার জন্য। তো এই যে এইটা তো সরাসরি আছে, আমি সরাসরি কয়েকবার বিভিন্ন জায়গায় বলছি, এবং এইটাকে এই মানে আমরা এমন একটা কমপ্লেক্স সিচুয়েশনের মধ্যে আছি যেখানে আসলে আমার কোনো প্রতিষ্ঠানও আমার বিরুদ্ধে আসলে কাজ করছে কিনা এইটাও আসলে বোঝা অনেক সময় মুশকিল হয়ে যায় আর কি। খুবই ইন্টারেস্টিং। তবে আমি আপনাকে একটা তথ্য হিসেবে একটা জিনিস জানাই রাখি, সরকারের ভিতরকার অঙ্গগুলি আসলে এভাবেই কাজ করে। মানে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি, সরকারের অনেক মানে বিগত সরকারের অনেক মন্ত্রীর বিরুদ্ধে যেসব রিপোর্ট হয়েছে তার অনেকগুলি আবার গোয়েন্দা সংস্থাও দিয়েছে। আবার এইটা কিন্তু সব সরকারের সময় করা হয়। যেমন ধরেন নাইকো দুর্নীতির সঙ্গে বিএনপির জ্বালানি প্রতিমন্ত্রী যে সম্পৃক্ত ছিলেন সেটা গোয়েন্দা সংস্থার সরবরাহ করার রিপোর্ট। এরকম নানাভাবে এটা একটার মধ্যে থেকে একটা এরকম হইতে থাকে। এটা চেক এন্ড ব্যালেন্সের জন্য সরকার প্রধান হিসেবে করে, কিন্তু সেটা নিয়ন্ত্রণ জাতীয় স্বার্থের বিষয় হলে কোনো সমস্যা নেই। আমি মনে করেন কোথাও জাতীয় স্বার্থে ভঙ্গ করার জন্য কোনো বিদেশি কারোর সাথে মিটিং করতেছি, গোপন বৈঠক করতেছি, সেটা আপনি ফাঁস করেন, সমস্যা নেই। কিন্তু আপনি আমার একেবারেই ব্যক্তিগত বিষয় যেটাকে আপনি নেগেটিভলি ফ্রেমিং করার জন্য করছেন, এটা তো নীতি বহির্ভূত হয়। অবশ্যই নীতি বহির্ভূত হয়, এবং আপনি সন্দেহ করছেন যে সরকারের ভিতরের যে অংশটুকু মানে হ্যারি পটারের ভাষায় বলতে হয় যাদের নাম আমরা নিতে পারতেছি না,
প্রমাণের অভাবে সেরকম কাউরেই আপনি সন্দেহ করতেছেন, মানে ধরেন সামরিক গোয়েন্দা বাহিনী বা ওরকম কোনো কিছু, নাকি আপনাকে ফ্রেমিং? অনেকেই আছে আসলে 5ই আগস্টের পরে আপনি একটু আগেও যেটা বললেন যে অনেকেই স্বার্থের জন্য যারা জুলাই গণঅভ্যুত্থানে আমাদের সাথে ছিল তারও হয়তো আমাদের বা আমার সাথে নাই। আবার এনসিপির তো মনে করেন যে আমাদের অন্যান্য সহযোদ্ধারা যে রাজনৈতিক দলে আছে তাদের তো ওনারা তো ইউনাইটেড আছেন এক জায়গায়, তো কেউ একজন বিপদে পড়লে বাকিরা হয়তো বাঁচাতে পারেন। তো আমরা তো সরকারে যারা আছি তারা তো ওই দেখা যায় যে যারা সাবেক সহযোদ্ধা তারাও আমাদেরকে বক্তব্যে গালিগালাজ করছেন যে সরকার এই কাজটা করতে পারতেছে না, ওইটা করতে পারতেছে না। পরিষ্কার আমরা তো এক ধরনের একা, আমাদের তো কোনো বন্ধু নেই। পরিষ্কার। আমি এই জিনিসটা খেয়াল করলাম, জনাব মাহফুজ আলম কয়েকদিন আগে একটা স্ট্যাটাস দিয়েছিলেন, ফেসবুক স্ট্যাটাস, সেখানেও তিনি প্রায় একই ধরনের কথা বলছিলেন যে আসলে মানে নতুন রাজনৈতিক দলকে তিনি ইঙ্গিত করেছিলেন, এই নানা ধরনের দুর্নীতির প্রসঙ্গ তিনি ইঙ্গিত করেছিলেন। আপনারা কি সত্যি মানে এরকম সরকারের মধ্যে থেকে যদি এরকম ভালনারেবল থাকেন, তাহলে তো আপনাদের আসলে মানে আমরা যারা আপনাদেরকে সমর্থন দিয়েছিলাম তাদের কি কিছু করার আছে এই ব্যাপারে? মানে এটা কি হতে পারে সেটা আমার একটা জানার ইচ্ছা, যদি আপনাদেরকে আসলেই ফ্রেম করা হয়, আসলেই যদি আপনারা এটার মধ্যে থাকেন। আমি অবশ্য মানে আপনাদের বিরুদ্ধে অভিযোগগুলিও আমি একটু বলতে চাই। আপনি কি মনে করেন যে মানে আমাদের, আপনি এক দুই লাইনে বলবেন যে এখানে আমরা আসলে কি করতে পারি? যেমন ধরেন সরকারের কোনো একটি গোয়েন্দা সূত্র যদি বরাত দিয়ে এটি জানায়, যাদেরকে আমরা হুইসেল ব্লোয়ার বলি, আপনার বিরুদ্ধেও কোনো খবর যখন করে বা তথ্য যখন দেয়, তখন আমি এটা ছাপবই কিন্তু বা প্রকাশ করতেই চাইবো, কিন্তু আপনি যদি মনে করেন যে এটা ফ্রেমিং করা হচ্ছে, সেখানে সাংবাদিক হিসেবে আমার আসলে করারটা কি আসলে? মানে আমরা না, আপনার যদি মনে হয় যে এই তথ্যটা সঠিক, আপনি অবশ্যই আপনার ইনভেস্টিগেশনও করবেন, আপনি অবশ্যই এটা ভেরিফাই করবেন, তাহলে আপনি অবশ্যই ছাড়বেন। এবং সেটা যদি আপনার জার্নালিজমের নর্মসের মধ্যে পড়ে যে ঠিক আছে এটা জাতীয় স্বার্থের বিষয় বা এর কোনো দুর্নীতির প্রমাণ, তাহলে তো অবশ্যই ছাড়বেন। কিন্তু যেটা একেবারেই ব্যক্তিগত বিষয়গুলোকে নিয়ে যেভাবে ফ্রেমিং করা হয়, কিংবা এই যে রেফারেন্সলেস ভাবে নিউজ করা এবং এই যে হাওয়া থেকে বিভিন্ন ইনফরমেশন আসলে ছড়ানো, যেটা হচ্ছে আপনার কাছে হয়তো টিভি চ্যানেল আছে বা আপনার কাছে সেই সক্ষমতা আছে, সেই এস্টাবলিশমেন্ট আছে বলেই যে সেটা করবেন, এটা তো অনুচিত। যেমন মনে করেন যদি বাংলা ভিশনের লাস্ট যে রিপোর্টটা আমাকে নিয়ে, বিশেষ করে আমার বাবাকে নিয়ে করা হলো, এটার বিষয়ে যদি আমি বলি যে আপনিও তো দেখছেন, আপনি একজন জার্নালিস্ট হিসেবে, আমি এটা প্রসঙ্গে আলাদা করে আসবো, কারণ এই ব্যাপারগুলি আপনি আসলে বাংলা ভিশন, ইশরাক আহমেদ,